আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যুদ্ধ কি আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে করেছি? হাসিনার পলায়নই কি আমাদের আলটিমেট বিজয়? তারা কি ফের আঘাত করার চেষ্টা করবে না? আমাদের দায়িত্বই বাকি এখানে শেষ হয়ে গেছে? ডিয়ার বাংলাদেশি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইতিহাসের সাক্ষী আমরা হয়েছি ঠিক, তবে দেশ কিন্তু এখনও পুরোপুরি মুক্ত নয়। এখনও হাসিনা এবং তার রক্ষক ইন্ডিয়া ছবল দিতে পারে। তারা এখন ক্যালকুলেটেড ওয়েতে আগাচ্ছে। এজন্য প্রয়োজনীয় মাল মশলা তাদের হাতেই আছে, কেবল পারফেক্ট সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তে ছবল দিবে হাসিনা অ্যান্ড ইন্ডিয়া। কিভাবে? হাসিনা একদম শেষ মুহূর্তেও তার মন্ত্রী, এমপি, নেতাকর্মী এবং পাচাটাদের বলেনি সে পালাচ্ছে। ফলে হাসিনার উচ্ছেদের পরও তার একান্ত খুনে বাহিনী, নৃশংসতা ঢাকার জন্য থাকা প্রশাসনিক কামলা, পলিটিক্যাল সন্ত্রাসী বাহিনী, পাচাটা গোষ্ঠী এবং বিপদের সময় রং বদলে ভাইয়া থেকে ছাইয়া হওয়া কিংবা মাইয়া থেকে ছাইয়া হওয়া ছোপা ছাইয়ারা দেশ ছেড়ে পালাতে পারেনি। তারা রয়ে গেছে। এখন অনেকের জন্যই পালানোর রাস্তা বন্ধ। বিশেষ করে সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীরা পালাতে পারবে না। কালচারাল সেক্টরের দালালগুলো পালালে স্পষ্ট হয়ে যাবে তারা হাসিনার স্বৈরশাসনের সাথে যুক্ত ছিল। রং বদল করলেও আর স্পেস পাবে না তখন, সো তারা পালাবে না। আমাদের দয়ার সুযোগে আবারও জায়গা করে নেয়ার চেষ্টা করবে এবং আমাদেরকে ইনিয়ে বিনিয়ে ভয়ানক খুনির প্রতি সদয় হবার বয়ান দিবে। দুঃখের বিষয় হলো বেশিরভাগ বাংলাদেশি এরা বোঝেন না যে হাসিনার 3 রকমের অনুসারী আছে। সে এবং তার বাপ এই 3 স্তরের থাক দিয়ে শেখ পরিবারের মাফিয়াগিরি চালিয়ে আসছে। প্রথম কাতারে আছে তাদের নেতাকর্মীরা, এদের আমরা সবাই চিনি। দ্বিতীয় পর্যায়ে আছে প্রশাসনে থাকার নির্লজ্জ বাংলাদেশি কর্মচারী কর্মকর্তা, যারা শেখদের পুচ্ছলেহন করে দেশকে নরকে পরিণত করেছে। এবং তৃতীয় সারির কামলা হল সাংস্কৃতিক, সামাজিক, বুদ্ধিজীবী, শিক্ষা এবং ব্যবসায়ী মহল। এছাড়া আরও একটি খুঁটি ছিল হাসিনার, সেটি হল মাস মিডিয়া বা গণমাধ্যম। হাসিনার পোষা গণমাধ্যম এখনও রয়ে গেছে। তারা হয়তো বিপ্লবের জয়গান গাইছে, কিন্তু সুযোগ পেলে পোল্টি মারার জন্য 1 সেকেন্ড সময় নেবে না। আমরা শেখ পরিবারকে কিক আউট করেছি, তাদের রাজনৈতিক গুন্ডা বাহিনীকে কম বেশি ঠেঙিয়েছি, কিন্তু শেখ পরিবারের পুচ্ছ লেহন করে জীবিকা নির্বাহ করা কালচারাল, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড বিজনেস কমিউনিটি এখনও প্রায় অটুট রয়েছে। প্রশাসনে থাকা হাসিনার দালাল খুনিগুলোর 2-1টা লাথ খেলেও বাকিরা বহাল তবিয়তে আছে। দুঃখের বিষয় হলো আমরা এখন এদেরকে উৎখাত করছি না। সুযোগ মতো এরা নিজ দায়িত্বে হাসিনার হয়ে আবারও আমাদের উপর হায়নার মতো হামলে পড়বে, প্রতিশোধের অ্যাটেম্প্ট নিবে। অতীতেও তারা তাই করেছে। এই প্যাটার্ন সেম। সেই অ্যাটেম্প্ট কিভাবে নিবে দেখায় চলুন। জুলকারনাইন সায়ের ভাই তার এক ফেসবুক পোস্টে কয়েকজন সেনা অফিসারের নাম উল্লেখ করেছেন। তাদের কথা আমরাও জানতাম, কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে বলা উচিত হবে কিনা তা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি সায়ের ভাই নিজেই পোস্ট করেছেন। কমান্ডিং পজিশনের প্রতিটি অফিসার হাসিনার নিয়োগ করা, যেমন ইন্টেলিজেন্স, ব্রিগেডিয়ার লেভেল অফিসার, ফিল্ড কমান্ডার এবং সিনিয়র স্টাফ অফিসারদের সবাই হাসিনার একান্ত অনুগত ভৃত্য। তেমন কিছু অফিসারের নাম, পদবি এবং পোস্টিং দেখাচ্ছি। প্রথমত আছে লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, যাকে কোয়ার্টার মাস্টার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। সে ডিজিএফআইয়ের সাবেক প্রধান এবং আয়নাঘরের অন্যতম প্ল্যানার। চিফ অব স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামানের পর সেই হবে সেনাপ্রধান। জেনারেল শামস হাসিনার সবচেয়ে বড় খুনিদের একজন। দ্বিতীয়ত আছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, হাসিনার প্রিয় পালতু। 5 অগাস্টের পর তাকে 8 ডকের জিওসি করা হয়েছে। ময়মনসিংহ ক্যান্টনমেন্টে পোস্টিং পেয়ে সে কয়েকটি প্লাটুনকে আয়ত্তে নিয়েছে। এই মুজিব প্রতিটি ফিল্ড কমান্ডারকে নির্দেশ দিয়েছিল যেন ছাত্র জনতার উপর নির্মম অ্যাকশন নেওয়া হয়। ইন্ডিয়ান দূতাবাসের 250 কর্মী এবং আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, এমপি ও নেতাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেয় সে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক কমান্ডার হওয়ায় সেখানেও তার প্রভাব আছে। আর এসএসএফই এখন ডক্টর ইউনূসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। সো বিপদটা কোথায় বুঝে নিন। 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন হল আরেক হুমকি। হাসিনার অনুগ্রহ পেতে সে যাত্রাবাড়িতে বিপ্লবীদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে। তার আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদ ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী। সেও নারায়ণগঞ্জে ভয়ঙ্করভাবে হামলে পড়েছিল। জেনারেল মঈনের আরেক ব্রিগেড কমান্ডার সাইফুল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রদের উপর হামলা চালায়। ব্রিগেডিয়ার সাইফুল্লাহ হাসিনার মিলিটারি এড ছিল। মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব রশিদ হল আরেকটি থ্রেট।
সে যশোরের ৫৫ ডিভিশনের জিওসি ছিল। তার অধীনস্থ এরিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর হামলা করে। তার উস্কানিতে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা পরিচালনা করেছে। জেনারেল মাহবুব রশিদি গোপালগঞ্জে সেদিন সেনা সদস্যদের অ্যামিনেশন ক্যারি করতে দেয়নি, অর্থাৎ গোপালগঞ্জে সেই ঘটনার দায় তার। সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আর্মির উপর হামলা করার অনুমতি দেয়। এই থাকাকালে সে হাসিনাকে কুর্নিশও করেছে একবার। ছাত্র জনতার উপর গুলি চালানো অনেক আওয়ামী নেতাকে সে যশোর, খুলনা এবং ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। মেজর জেনারেল মাহবুব রশিদ এখনও শেখ হাসিনা এবং শেখ রেহানার সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। 15 অগাস্টে ঢাকায় আওয়ামী লীগের জমায়েতের প্রতিও সে সমর্থন দেয়। তাকে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের পোস্টিং দেওয়া হয়েছে। এরপরে আছে 11 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মামুন। জুলাইতে সে ঢাকায় এক্সট্রা ফোর্স পাঠিয়েছিল ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য। 6 নম্বরে আছে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, সে এনএসআই ডিরেক্টর। হাসিনার বিআই কর্নেল তারিক সিদ্দিকীর একান্ত অনুগত খুনি সে। এই তারিক সিদ্দিকী সকল বিচার বহির্ভূত গুম ও খুনের পরিচালক। হাসিনার পালতু এনএসআইয়ের সাবেক 3 ডিরেক্টর জেনারেল ইমরুল, জেনারেল সাদি এবং জেনারেল টিএম জোবায়েরের সাথে হট কানেকশন আছে তার। এরা যে কোনো সময় হামলে পড়তে পারে। ডিজিএফ এর ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেশন ব্রিগেডিয়ার জেনারেল মিজানও একটা হুমকি। সে হাসিনার আরেক খুনি মেজর জেনারেল হামিদের ক্লোজ। ডিজিএফ এর আরেক সেকশনের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল তোফাইলের সাথে মিলে আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করছে তারা। যাই হোক, আমি জানি না ডক্টর ইউনূস স্যার এদের বরখাস্ত করতে কেন লেট করছেন। পুলিশ রিফর্ম পরেও করা যাবে, কারণ তাদের বিচিতে ওই জোর নেই যে তারা একটি কুকুরে ক্ষমতার গদি উল্টে ফেলবে। কোনো দেশেই কখনো পুলিশের সেই ক্ষমতা থাকে না। কিন্তু এইসব সেনা অফিসারেরা যে কোনো সময় ডক্টর ইউনূসের উপর হামলা চালাতে পারে অথবা কুকুরে ক্ষমতা নিয়ে নিতে পারে। সুতরাং এদের উৎখাত করার বিকল্প নেই। বাই দ্য ওয়ে, ইন্ডিয়া এবং হাসিনা এদের দ্বারাই হিট করবে। এখন সুযোগের অপেক্ষায় আছে তারা। পাবলিকের দৃষ্টি ভিন্ন দিকে সরে গেলেই আঘাত আসবে। সেই আঘাত করবে এইসব আর্মি অফিসারদের মাধ্যমে, কারণ হাসিনা তার অনুগত অফিসারদের দিয়ে ভয়ানক সব কাজ করিয়েছে। একটা সুস্থ সিস্টেম প্রতিষ্ঠা হওয়া মানে এসব অফিসারদের বিচার হওয়া। ফলে নিজেদের পাছা বাঁচাতে এরা হিটব্যাক করার চেষ্টা করবে। সেই চেষ্টা তারা কিভাবে করবে তা দেখি চলুন। এনিওয়ে, বারবার এক স্টেপ থেকে আরেক স্টেপে নিয়ে যাচ্ছি বলে ক্ষমা প্রার্থী। তবে স্টেপ বাই স্টেপ না দেখালে আমরা বুঝব না। তাই এক স্টেপ থেকে আরেক স্টেপে নেয়া। হাসিনা এবং ইন্ডিয়া ফার্স্ট অ্যাটেম্প নিয়েছে, তা ব্যর্থ। এখন তাদের সামনে শর্ট টার্ম অথবা লং টার্ম এই দুটো পথ খোলা আছে। আমার ধারণা দুটোই ট্রাই করবে তারা। হাসিনা খুবই প্রতিহিংসাপরায়ণ, সে থেমে থাকবে না। ইন্ডিয়াতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাবে। ষড়যন্ত্র, অপশাসন, সন্ত্রাসবাদ ইত্যাদির মাধ্যমে মানুষের মনে ভয় জাগিয়ে দুঃশাসন কায়েম করায় উস্তাদ এই জানোয়ারটা। দ্বিতীয় স্বাধীনতার পরপরই সে তার পালতু বিচারপতিকে দিয়ে ডক্টর ইউনূসকে উৎখাত করার চেষ্টা করেছে। এ নিয়ে একটা ভিডিও দিয়েছি, চাইলে দেখতে পারেন। পাশাপাশি দিল্লি আছে আতঙ্কে। তারা এতদিন মিথ্যা ন্যারেটিভ দিয়ে আমেরিকা এবং ইউরোপিয়ানদের কাছে হাসিনাকে বৈধ করার চেষ্টা করেছিল। অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে বিপুল অর্থ কামিয়েছে। প্লাস বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী কয়েক ডজন চুক্তি করিয়েছে হাসিনার সাথে। এখন এগুলো বাতিল হয়ে যাবে, ফলে তাদের মনেও ভয় ঢুকে গেছে। বাই দ্য ওয়ে, উত্তেজনা কমে আসছে। মানুষের মাঝে বিপ্লবের অ্যাড্রিনালিন প্রবাহও থেমে গেছে। এখন সিচুয়েশন প্রায় নর্মাল। মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে। এমন সময় ইন্ডিয়া বাংলাদেশকে আর্থিক ও দৈনন্দিন জিনিসের চাপে ফেলার চেষ্টা করবে। ওদিকে ইন্ডিয়ানরা তাদের ওয়েস্টার্ন আব্বাদের সাথে দর কষাকষির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারে দিল্লির ইঁদুর ঢোকানোর কাজ করছে। অলরেডি দিল্লির কয়টা পালতু এই সরকারে আছে। এম শাখাউত হোসেন, হাসান আরিফ, বিধান রঞ্জন রায়, মোহাম্মদ তৌহিদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আলী ইমাম মজুমদারকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তারাই 1/11 ষড়যন্ত্রের পর বাংলাদেশকে হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। এর মাঝে শাখাউত হোসেন, হাসান আরিফ এবং তৌহিদ হাসান তখন দিল্লির নির্দেশে হাসিনাকে এককভাবে বিজিত করেন। গত 15 বছরে হাসিনা যত অপকর্ম করেছে তার প্রাথমিক দায় এদেরই। আর এখন এরাই বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। মিডিয়ায় থাকা হাসিনার পালতুরা পাবলিক সেন্টিমেন্ট ঘুরাবেন নানাভাবে। ছাত্র জনতার বিপ্লবের ঐতিহাসিক ঘটনার প্রচার কমিয়ে আমাদের মনোযোগ সরিয়ে নিবে। ভয়টা এখানেই। কারণ আমরা শর্ট টার্ম মেমোরি লস জাতি। আমরা সব ভুলে যাই, আর আমরা যখনই ভুলে যাব তখনই আঘাত আসবে। যাই হোক, এরপর তারা শেখ পরিবারের কাউকে দেশে ফিরিয়ে আনবে, ফেয়ার গ্রাউন্ড দেওয়ার নামে ক্ষমতায় বসাবে। 75-এর 21 বছর পর এভাবেই দেশ অস্থিতিশীল করে হাসিনা 96টা ক্ষমতায় এসেছিল।
আবার 2006 অক্টোবরেও লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে 1/11 বাস্তবায়ন করেছিল সে। শেখ পরিবারের ইতিহাস মানেই অগণিত নিরাপরাধ, আদম সন্তানের অকাল মৃত্যু। অদূর ভবিষ্যতেও তারা এভাবেই এগোনোর চেষ্টা করবে, কারণ সুস্থভাবে চিন্তা করার ক্ষমতা হাসিনা বা তার ফ্যামিলি মেম্বারদের কারণ নেই। তারা জানে মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনবে না। সো ধ্বংসের পথ ছাড়া তাদের কোনো রাস্তা নেই। ইনফ্যাক্ট তারা ধ্বংসকেই ভালোবাসে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশ গড়ার কাজে দ্বিগুণ উৎসাহে যোগ দিন। বাংলাদেশ চিরজীবী হোক।